সবাইকে রায়নবো ব্লগে স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে আমরা হাওড়া স্টেশন, আর আমাদের গন্তব্য সোজা নাসিক রোড। হ্যাঁ ঠিক, ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ, ভীষ্মেশ্বর জ্যোতির্লিঙ্গ, ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ, এই 3 জ্যোতির্লিঙ্গের সাথে শিরিডি বাবা সাই বাবার দর্শন, এছাড়া আমাদের বড় ঠাকুরের দর্শন, আরও কত কী সব কিছু নিয়ে রায়নবো ব্লগ এবারের ভিডিও প্রকাশ করছে। মহারাষ্ট্র, 3টে জ্যোতির্লিঙ্গ, সাথে আরও অনেক কিছু প্রাকৃতিক সৌন্দর্য। সাথে থাকুন আর দেখতে থাকুন। এই মুহূর্তে আমরা দীনদয়াল উপাধ্যায় জংশনে এসে পড়েছি। এখন সময় সকাল 6:30 বাজে। দীনদয়াল উপাধ্যায় জংশনে আমরা এসেছি, যেটা মোগল সরাই নামে পরিচিত। এই নাম বদলে দীনদয়াল উপাধ্যায় করা হয়েছে। রাত 11:35 আমরা হাওড়া থেকে রওনা দিয়ে সকাল 6টার সময় আমরা এসে পৌঁছেছি দীনদয়াল উপাধ্যায় জংশনে। এবার এখান থেকে গন্তব্য শুরু। Number 1, 2, 3, 3, 3, Vibhuti Express from Howrah to Prayagranj Rama. অবশেষে আমরা এসে হাজির হলাম নাসিক স্টেশন। বাইরে বেরিয়েই আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আপনারা টোটো, অটো থেকে শুরু করে এই পাশটায় পেছন দিকটাতেই বাস স্ট্যান্ড আছে। এখান থেকেই বাস পেয়ে যাবেন। যদি 4-5 জনের মতন আপনারা থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে ইকো বলে একটা গাড়ি আছে, টোটোর মতো ট্যাক্সির মতনই দেখতে, সেই গাড়ি আপনারা পেয়ে যাবেন। 800 থেকে 1000 টাকার মধ্যে ভাড়া পড়বে। যদি তার থেকে কম লোক থাকেন তাহলে অটো নিতে পারেন, 700 টাকার মধ্যে ভাড়া পড়বে। এছাড়া বাস আছে 100 টাকা 150 টাকা করে টিকিট, একদম গজানন আশ্রম ত্রম্বকেশ্বর মন্দিরের নিকট। ওইখান থেকে এবার আপনারা স্টে করে ওখান থেকে আপনারা যাবেন। আমরা যদিও এখান থেকে গজানন আশ্রম যাব এবং সেই আশ্রম থেকে এবার আমরা ট্যুর প্ল্যান করব। এসে পৌঁছেছি ত্রম্বকেশ্বর মন্দিরের মেন দ্বারে। আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ত্রম্বকেশ্বর মন্দিরের মেন দ্বার, আর ঠিক তার পাশেই এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গজানন আশ্রম। ডিটেলসে বলবো গজানন আশ্রমের, কিন্তু এটা হচ্ছে গজানন আশ্রম, যেখানে এবারের আমরা থাকার প্ল্যান করেছি এই ত্রম্বকেশ্বর মহারাষ্ট্রে। আর এই দিকটা হচ্ছে এই যে ফাঁকা জায়গাটা দেখছেন, এই দিকটা হচ্ছে বাস স্ট্যান্ড। আর সামনে তো আপনি দেখতে পাচ্ছেন এই যে বাস আসছে, দেখতে পাচ্ছেন। এখান থেকেই সব জায়গার বাস আপনি পেয়ে যাবেন। এই সাইডের রাস্তাটা সোজা চলে যাচ্ছে স্টেশন রোড। আর ঠিক গজানন আশ্রমের সামনেই হোটেল ভগবতী, এই যে হোটেলটা, এই হোটেলে কিন্তু আমরা টুকটাক ব্রেকফাস্ট বলুন বা ইভিনিংয়ের কিছু টিফিন আমরা কিন্তু এই দোকান থেকেই খাবো। ন্যাচারালি খুবই চিপ এবং খুবই ভালো খাবার দাবার এখানে পাওয়া যায়। একদম গজানন আশ্রমের গায়ে যে দোকান, এই দোকান থেকে আমরা খাবো। এখন এই মুহূর্তে আমার ছেলে অর্থাৎ রায়ন, ও বড়া পাও খাচ্ছে, দেখাচ্ছি। এই হচ্ছে রায়ন, সে হাই। অনেকটা জার্নি করে এসছে, তার মধ্যে বড়া পাও খাচ্ছে। আসলে এই দোকানটায় বড়া পাও, চা, এগুলো সবই মোটামুটি পাওয়া যায়। ইডলি দোসা এখানে পাওয়া যায় না, বড়া পাও, পাও ভাজা, এগুলো পাঁপড়, এইসব জিনিসগুলো কিন্তু এখানে পাওয়া যায় স্পেশালি। এবং লস্যি, চা তো পাওয়াই যায়, চিড়ের পোলাও টোলাও এগুলো সবই পাওয়া যায়। এবং এখানে একটা
সবথেকে সুবিধা হচ্ছে আপনার এইখানে খেলে আপনার সুবিধাটা এটাই যে মানে আমাদের সুবিধাটা এটাই হলো যে আমরা এখান থেকে অনেক কিছু ডিটেল ওনার কাছ থেকে জানতে পারলাম যে কিভাবে কোথায় যাব, কিভাবে যাব না যাব। উনি স্মুথলি আমাদের সব কিছু শেয়ার করছেন এবং আমাদেরকে সব কিছু বলছেন কিভাবে গেলে কোন দিক থেকে সুবিধা হবে না হবে সেগুলো টোটালটাই বলছেন। সাথে থাকুন, একের পর এক পরপর আপনাদেরকে জানাবো। আমাদের ডেস্টিনেশন এখন এই মুহূর্তে ত্রম্বকেশ্বর। ত্রম্বকেশ্বর করে আমরা সোজা চলে যাওয়ার প্ল্যান এই মুহূর্তে ভীমাশঙ্কর। ভীমাশঙ্কর করে আমরা শিরিডি সাইতে আসবো। ওখান থেকে শনি সঙ্গমের ওইখানটা ঘুরে আমরা তারপরে চলে যাব সোজা ঘিসমেশ্বর, রিটার্ন টু নাসিক। তারপরে আমাদের ট্রেন জার্নি শেষ। পরপর দেখাবো আপনাদেরকে। একদমই সুন্দর পরিবেশ, পেছনে পাহাড়, বড় বড় পাহাড়, তার মাঝখান থেকেই গজানন আশ্রম। পেছনে অনেকগুলো আশ্রম আছে কিন্তু আমাদের প্রেফার গজানন আশ্রম, কেননা সবথেকে পরিষ্কার এবং নিট অ্যান্ড ক্লিন। খাবার দাবারও খুব ভালো এই আশ্রমে, ফুল ডিসিপ্লিন। দেখাবো একের পর এক আপনাদেরকে পুরো ট্যুর প্ল্যান, সাথে থাকুন বন্ধুরা। এই হচ্ছে গজানন মন্দির, যে আশ্রম আমরা বলেছিলাম, এই হচ্ছে গজানন আশ্রম। ওই যে সামনে দেখা যাচ্ছে ওটা হচ্ছে গজানন যিনি আছেন তার মন্দির। আসুন ভেতর দিকে যাওয়া যাক। গেট দিয়ে ঢুকলাম। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এইটাই যে পুরো ডিলাক্স টাইপের একটা আশ্রম বলতে পারেন। বাঁদিকটা হচ্ছে আপনার আশ্রমের যে যারা থাকে তাদের রুম, আর খাওয়ার ক্যান্টিনেরও জায়গা আছে যেখানে আপনারা ভেজ, এখানে সম্পূর্ণটাই ভেজ, যেটা আপনারা পাবেন 60 টাকার বিনিময়ে, 60 রুপিস। 60 টাকাতে আপনার পেট ভর্তি খাবার যত ইচ্ছা আপনি খেতে পারবেন। এগুলো হচ্ছে বাঁদিকেরগুলো হচ্ছে সব রুম। এখানে আর কি যারা আসেন গেস্ট তারা থাকবেন, থাকার জায়গা আছে। আর এই ডান দিকটা হচ্ছে আপনার টেম্পলটা, মানে গণেশজির যে টেম্পল, সেই টেম্পলটা এখানে আছে। এটা হচ্ছে টেম্পল এন্ট্রি পয়েন্ট। এই পাশেও একটা টেম্পল এন্ট্রি পয়েন্ট আছে। মন্দিরের ভেতরে ফটো তোলা নিষেধ, সে কারণে ফটো আমরা তুলতে পারবো না, কিন্তু বাইরে থেকে মন্দিরটা আপনাদেরকে দেখাবো। এইটা হচ্ছে, এখানে হচ্ছে বুকিং কাউন্টার। রুম ইনকোয়ারি যে লেখা আছে, রুম ইনকোয়ারি, এই রুম ইনকোয়ারি এখানে এসে আপনারা রুম ইনকোয়ারি করতে পারেন। আমরা যারা এসছি 5 জনের একটা ফ্যামিলি, আমরা একটা রুম নিয়েছি যেটা 600 টাকা করে পার ডে পড়েছে। 5টা বেড আছে, 5টা বেড আছে, ও অ্যাটাচ পায়খানা বাথরুম, টয়লেটটা আছে অ্যাটাচ। খুবই ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। আপনারা পরিবেশ দেখে বুঝতেই পাচ্ছেন যে নর্মালি হোটেলের মতো নয়, একটা সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ এবং খুবই মনোরম, শান্ত, স্নিগ্ধ, ঝোয়া চকচকে একটা পরিবেশ। এবং সেই পরিবেশের মধ্যে আমাদের এই ত্রম্বকেশ্বরে যারা আসবেন, আমি স্পেশালি বলবো আমার এই ব্লগের মাধ্যম দিয়ে যদি আপনারা আসেন, এই গজানন যে আশ্রম আছে সেই গজানন আশ্রমে চলে আসবেন সোজা, কোনো দিকে না তাকিয়ে। হ্যাঁ, এবার ব্যাচেলার যদি কেউ আসেন সেক্ষেত্রে আলাদা, কিন্তু চেষ্টা করবেন ফ্যামিলি এলে সবসময় গজানন আশ্রমে আসার জন্য। তার কারণ হচ্ছে এইখানে কিন্তু আপনি খুবই সুন্দর মনোরম পরিবেশের মধ্যে একটা বাগান, পার্ক, সব কিছু মিলিয়ে, খাবার দাবার সব কিছু মিলিয়ে আপনার একদম সম্পূর্ণ থাকা খাওয়ার ব্যবস্থা ওরা করে দেবে। যেটা হচ্ছে, আমরা যেহেতু 5 বেডস নিয়েছি, একদিনের জন্য ভাড়া হচ্ছে 600 টাকা। আর আপনার খাওয়ার জন্য আমরা 5 জনের আমাদের 60 টাকা করে, 300 টাকার একবেলার খাবার, 60 রুপিস। খুবই কম। বাইরের খাবারের থেকে আমার মনে হয় যে এই ভেতরের খাবার অনেক বেশি পুষ্টিদায়ক এবং শরীরের পক্ষে খুবই ভালো। বেশি তেল মশলা ঝালের কোনো ব্যাপার নেই। ঘুরতে এসছি, ঘুরবো সেই জন্যই আসা এবং নিজেকে সুস্থ রেখে ঘুরবো, এই হচ্ছে কনসেপ্ট। আর এইটা হচ্ছে আপনাদের গজানন মন্দির। দেখতেই পাচ্ছেন গজানন মন্দিরটা প্রথমে ছিল সিমেন্টের, সেটাকে এখন ধীরে ধীরে মার্বেলে পরিণত করা হচ্ছে। ভেতরে ফটো তোলা নিষেধ, সেই কারণে কিন্তু বাইরে থেকে সম্পূর্ণটা দেখাচ্ছি। চেষ্টা করব আমি সিকিউরিটিকে বলে যদি ভেতরটা দেখানো যায় তো অবশ্যই দেখাবো, সাথে থাকুন। গজানন মন্দিরের ভেতরের যে পার্কটা, সেই পার্কটা, এবং এইটা হচ্ছে আপনার মেন যে গেট, মন্দিরের সেই মেন গেট দেখতেই পাচ্ছেন, মন্দিরের গেট এবং ফুল সিকিউরিটি এখানে রয়েছে। এটা হচ্ছে পার্ক।
এটা হচ্ছে মেন মন্দিরের এন্ট্রি। এখান থেকে এন্ট্রি নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর শান্ত পরিবেশের মধ্যে দাঁড়িয়ে থাকা গজানন মন্দির। দেখতেই পাচ্ছেন কত সুন্দর মনোরম পরিবেশ। এখানে পার্ক আছে একটা, বাচ্চাদের জন্য তো বেস্ট আমার মনে হয়। দেখুন বাচ্চারা কিভাবে দৌড়ে খেলে বেড়াচ্ছে। সাইড দিয়ে দেখাচ্ছি মন্দিরটাকে, খুবই সুন্দর। চোখ দিয়ে না দেখলে বিশ্বাস করবেন না, ছবিতে যতটা দেখতে পাচ্ছেন অনুভব করতে পাচ্ছেন নিশ্চয়ই, কিন্তু চোখ দিয়ে না দেখলে এত সুন্দর মনোরম পরিবেশে একটা আশ্রমের মধ্যে এত সুন্দর একটা মন্দির কল্পনা করার বাইরে। এই হচ্ছে মন্দির, এটা হচ্ছে গজানন। আমি বললাম একটা গণেশ ঠাকুরের মূর্তি আছে অবশ্যই, তবে এটি গজানন মহারাজ তারই মূর্তি করা মন্দির। অ্যাকচুয়ালি আশ্রমটা যার নামে সেই গজানন মহারাজ তারই কিন্তু এই মন্দির। বিস্তীর্ণ এলাকা জুড়ে বিস্তীর্ণ পরিবেশের মধ্যে এবং পেছনে পাহাড় পর্বতে ঘেরা, তার মাঝখানে এই মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন দূরে, আপনারা দেখুন পাহাড় দেখা যাচ্ছে একদম দূরে। প্রচণ্ড কুয়াশা তাই অনেকটা অস্পষ্ট, কিন্তু পাহাড় আছে, খালি চোখে দেখা যাচ্ছে। এবং আই হোপ ওইটা ব্রহ্মগিরি পর্বতের ইয়ে হবে হয়তো। এই হচ্ছে মন্দিরের সাইড পোর্শন, এবং এই দিকটা হচ্ছে পুরোটাই আপনার লজ। এই যে পুরো পরিবেশটাই হচ্ছে লজ, এই পুরো পরিবেশটাই, এই পাশটা হচ্ছে পুরোটাই লজ, যেখানে গেস্টদের জন্য ব্যবস্থা। এই হচ্ছে পুরো মন্দির। রাত্রিবেলার একটা ভিউ অবশ্য করেই আমরা কোনো একটা ব্লগে দেব, যে আপনারা আসলে আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে, এটুকুনি বলতে পারি ত্রম্বকেশ্বরে। ভেতরে ফটো তোলা যাবে না, সেই কারণে বাইরেই আপনাদেরকে দেখিয়ে দিলাম এই মনোরম পরিবেশ। এরপরে আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশন যেভাবে সেট করেছি, আমরা ত্রম্বকেশ্বর টেম্পেলে যাব বিকালবেলা। তারপরে কিন্তু কাল মর্নিংয়ে আমরা কিন্তু ব্রহ্মগিরি পর্বত এবং এখানকার কিছু সাইট সিন করব, এবং সেটা সর্বস্বই আপনাদের জন্য এবং আপনাদেরকে দেখাবো। সাথে থাকবেন, দেখতে থাকুন। এই মুহূর্তে আমরা চললাম ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনে। ত্রম্বক থেকে একদম গেট করা আছে, সেই গেট দিয়ে আমরা সোজা ঢুকে গেলাম ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করবার জন্য। এই হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে 500 মিটার এর মধ্যে জ্যোতির্লিঙ্গ দর্শন করব আমরা। এখান থেকে কিন্তু পায়ে হেঁটে দর্শন করাটাই বেস্ট, কেন এখান থেকে অটো একটু বেশি পয়সাই নেবে। এখান থেকে মন্দির একটুখানি পথ, 100-150 টাকা ওরা অটো ফেয়ার চাইছে, তো এর থেকে ভালো পায়ে হেঁটে যাওয়া এবং পায়ে হেঁটে দর্শন করা। মন্দিরের কাছ পর্যন্ত তো পৌঁছানো যাবে না, তার আগেই ফিনিশ হয়ে যাবে, আপনার দাঁড়িয়ে যেতে হবে, আবার সেখান থেকে হেঁটে যেতে হবে, 100-150 টাকা শুধু শুধু নষ্ট হবে। তাই আমরা প্ল্যান করলাম যে এখান থেকে পায়ে হেঁটেই জ্যোতির্লিঙ্গ দর্শন করব। দূরের ভিউটা কতটা দেখা যাচ্ছে জানি না, তবে যতটা জুম করে দেখানো সম্ভব দেখানোর চেষ্টা করছি। কুয়াশা ভরে গেছে, বুঝতেই পারছেন ডিসেম্বর মাস। তবে আমার মতে এই মাসটাই, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই সময়টাই কিন্তু এই সব জায়গা, মহারাষ্ট্র বিশেষ করে, আসাটা কিন্তু একদমই ঠিকঠাক। তার কারণ এরপরে কিন্তু গরমের চাপ এতটাই বাড়ে যে রাস্তা দিয়ে হাঁটতে কষ্ট হবে। এই রাস্তার ওপরেও কিন্তু অনেক হোটেল পাওয়া যাবে, দেখতে পাচ্ছেন ডান দিক বাঁ দিক প্রচুর হোটেল আছে এখানে, সস্তা থেকে দামি, নর্মাল থেকে ডিলাক্স, সব কিছুই এখান থেকে কিন্তু পাওয়া যাবে। 700 টাকা রেঞ্জেরও হোটেল আছে, আবার 2000 টাকা দামের হোটেলও রেঞ্জের আছে, 3000, 5000, 7000, যেরকম চাইবেন সেরকম পাবেন। এই দুধারে কিন্তু হোটেল পুরো ভর্তি। অবিশ্বাস্য, চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। পেছনে পাহাড়, বিশাল বড় পাহাড়, আর তার সামনে দিয়ে আমরা যাচ্ছি রাস্তা। কুয়াশা আছে বলে পাহাড়টা পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু ক্যামেরার লেন্স আর চোখের লেন্সের মধ্যে ডিফারেন্স তো আছে, তাই চোখ দিয়ে যেটা দেখছি ক্যামেরা হয়তো সেটা আপনাদেরকে দেখাতে পারছে না বা বোঝাতে পারছে না।
তাও যতটা সম্ভব চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর। বুঝতেই পাচ্ছেন বিশাল বড় পরিধি জুড়ে কিন্তু পাহাড়ে ঘেরা এই ত্রম্বকেশ্বর মন্দির চত্বর। বুঝতেই পাচ্ছেন বিশাল বড় পাহাড়, চতুর্দিকে পাহাড় আর পাহাড়। সকালবেলা ট্রেন থেকে নেমেছি, যদিও 1 ঘন্টা ট্রেন লেট, তা সত্ত্বেও 7:55 যেখানে আমাদের নামানোর টাইম ছিল সেখানে 8:55-56 হয়ে গেছে। 1 ঘন্টার ওপরে ট্রেন লেট। তারপরে সারাদিন এই এতদিনের ক্লান্তি ফ্রেশ হওয়ার পরে আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে এখন বিকেল, এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি 4টে সাড়ে 4টে বাজে। এখন কিন্তু বেরিয়ে পড়েছি জ্যোতির্লিঙ্গ দর্শনের পথে। তার কারণ ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ এটা কিন্তু আপনি ডিরেক্টলি জলও ঢালতে পারবেন না বা বেশিক্ষণ দাঁড়াতেও পারবেন না, কয়েক সেকেন্ড, ফ্র্যাকশন অফ সেকেন্ড, শুধু দর্শন। তো এই দর্শনের জন্য আমার মনে হয় এই টাইমটাই বেস্ট। তার কারণ কালকে কিন্তু 25শে ডিসেম্বর, প্রচুর মানুষের সমাগম হবে। আমাদের যেখানে আমরা আছি আর কি, গজানন আশ্রমে, সেখানকার যিনি মেন আচার্য তিনি কিন্তু বললেন যে দর্শনটা আজকেই করে নিন, একটু ফাঁকা হবে, কালকে থেকে কিন্তু ভিড় বাড়বে। তাই তার কথা মতো দর্শন করছি। কিন্তু এর মাঝখানে আমাদের কিন্তু গ্রীষ্মেশ্বর জ্যোতির্লিঙ্গ আছে, ভীমাশঙ্করও আছে। তো ভিড় যতই হোক, বাবার কাছে ভিড় আর ফাঁকা, বাবার দর্শন করাটাই মেন উদ্দেশ্য। যতই ভিড় থাক, বাবা আমাদের সবার, বাবার দর্শন আমরা করবই। এই আশা নিয়ে, এই ভালোবাসা নিয়ে আমরা এসছি। বাবার কৃপা অবশ্যই আমাদের ওপর থাকবে। এই হচ্ছে ত্রম্বকেশ্বর মন্দির চত্বর, আর এইটা হচ্ছে গেট। বন্ধুরা, এই হচ্ছে ফ্রি লাইন, যেখানে কোনো লাইন নেই। আর 200 টাকার যেখানে পর্চি করে লাইন, অস্বাভাবিক লাইন। মানুষ বুঝতেই পারছে না যে কোনটা ফ্রি লাইন আর কোনটা 200 টাকার পর্চির গেস্ট লাইন। যাই হোক, আমরা ফ্রি লাইন পেয়ে গেছি, আমরা ফ্রি লাইন দিয়ে যাচ্ছি। মন্দির ঠিক পাশেই আছে এবং প্রচুর সিস্টেমেটিক্যালি প্রবলেম। এই কারণেই বলছি যে মানুষ ভেতরে ঢুকে হেনস্থা হচ্ছে, কোনো লাইন নেই, কোনো ব্যবস্থা নেই ঠিকঠাক, ধাক্কা ধাক্কি যেরকম ন্যাচারালি হয়ে থাকে। কিন্তু একটা জ্যোতির্লিঙ্গ দর্শন সবসময়ের জন্যই একটা সিস্টেমেটিক্যালি ওয়েতে হওয়া উচিত, যেটা আমি দেখেছি একমাত্র রামেশ্বরমে আছে। কিন্তু এখানে সেরকম সিস্টেম আমি কিছুই দেখতে পাইনি। সাথে থাকুন, যতটা পর্যন্ত দেখানো যাবে অবশ্যই দেখাবো। এই সিঁড়ি দিয়ে আমাদেরকে উঠতে হবে। এটা হচ্ছে ভেতরটা, আপনারা দেখছেন একদম পুরো রাউন্ড 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 করে পুরো জায়গাটার মধ্যে করা। এটা হচ্ছে জেনারেল, এবং ওই পাশটা যেটা ভিড় দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে 200 টাকার লাইন। তাহলে ভেবেই দেখুন ম্যানেজমেন্টে কতটা বড় প্রবলেম। কিন্তু যাই হোক, জ্যোতির্লিঙ্গে দর্শন করতে এসেছি, এখানে ম্যানেজমেন্ট নিয়ে কথা বলার কোনো দরকার নেই। কিন্তু একটা কথা বলবো যে দর্শন করতে হলে 200 টাকার টিকিট না কেটে বিনা পয়সার টিকিটে দেখার চেষ্টা করুন। আপনারা ভালোভাবে বাবার দর্শন করতে পারবেন। কোনো রকম গেস্ট পাস, গেস্ট কার্ড বা 200 টাকার পড়ছি, 300 টাকার পড়ছি, 500 টাকার পড়ছি, সব পড়ছি ঘুরে ফিরে জেনারেল লাইনে গিয়ে মিশবে। অতএব চেষ্টা করতে হবে যে জেনারেল লাইন কোথায় আছে খুঁজে জেনারেল লাইনেই কিন্তু আপনারা লাইনে দিলে একদম পরিষ্কারভাবে বাবা দর্শন দেবে। সামনে থেকে ছবি তোলা নিষেধ, তাই স্ক্রিনের পর্দায় বাবার দর্শন আমরা আপনাদেরকে করালাম। যে সময় আমরা গেছি সেই সময় বাবার আরতি হবে, ঠিক তার আগের মুহূর্তে আমরা সেখানে পৌঁছেছি এবং স্ক্রিন দিয়ে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা স্টেপ ওয়াইজ স্ক্রিন আছে এবং সেই স্ক্রিন দিয়ে আমরা দেখতে পাচ্ছি বাবার সিঙ্গারের কাজ হচ্ছে।
অবশেষে মন্দিরের ভেতরে প্রবেশ, এবং এই হচ্ছে ত্রম্বকেশ্বর মন্দির। আপনারা দেখছেন লাইট আছে বলে এখন অতটা বোঝা যাচ্ছে না। এই হচ্ছে বাবার ত্রিশূল। প্রচণ্ড ভিড়, এবং ভিড়ের থেকে বড় কথা হচ্ছে এত জিগজ্যাগ রোড, অস্বাভাবিক করে দেওয়ার মতন পরিস্থিতি। জিগজ্যাগ রোড না হলে এত ব্যস্ততা, এত প্রবলেম হতো না। জিগজ্যাগ এত করেছে যে মানুষ অস্থির হয়ে ওঠার মতন পরিস্থিতি। এই হচ্ছে মন্দির। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে ষষ্ঠ জ্যোতির্লিঙ্গ মানা হয় ত্রয়ম্বকেশ্বরকে। এই হচ্ছে ত্রয়ম্বকেশ্বর টেম্পল। এই হচ্ছে ত্রম্বকেশ্বর টেম্পল। কতটা দেখাতে পাচ্ছি বুঝতে পারছি না, রাতের অন্ধকার হয়ে গেছে। সন্ধ্যাবেলা 6টার সময় লাইনে দাঁড়িয়েছি, এখন 9:30 বাজে। 4 ঘন্টা 4.5 ঘন্টার ওপর হয়ে গেছে, তবে মন্দিরে ঢুকলাম। ফ্র্যাকশন অফ সেকেন্ড দাঁড়ালাম, বেরিয়ে গেলাম। আপনাদেরকেও এভাবে আসতে হবে, এভাবে দেখতে হবে। 200 টাকার যে কুপন তাতেও একই ব্যাপার, আর বিনা পয়সার কুপন তাতেও ওই একই ব্যাপার, ওই 2 সেকেন্ড টাইম। এইভাবেই দর্শন, যদিও 2 সেকেন্ড আর 1 সেকেন্ড বিষয়টা বাবার জ্যোতির্লিঙ্গের দর্শন। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের ষষ্ঠ জ্যোতির্লিঙ্গ, এই ষষ্ঠ জ্যোতির্লিঙ্গের দর্শন। আবারও ফিরছি সকালবেলার দৃশ্য নিয়ে, সাথে থাকুন, পাশে থাকুন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি অঞ্জনী মাতার মন্দির, যেখানে হনুমানজি জন্ম হয়েছে, সেই জায়গায় আমরা কিন্তু এসছি। আসুন ভেতরে যাই। এখানে কিন্তু আমরা ফুল, প্রসাদ, মিষ্টি থেকে শুরু করে বাচ্চাদের খেলনা সবই কিন্তু এখানে পাওয়া যাবে। চলুন যাই আমরা অঞ্জনী মাতার মন্দির। পবনপুত্র হনুমানজি এখানে বিরাজমান, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটি রাম লক্ষ্মণ সীতার মন্দির আছে, এবং হনুমানজি এখানে স্বয়ং বিরাজমান। তার জন্ম হয়েছে এখানে। দেখছেন আপনারা পবনপুত্র বীর বজরংবলী হনুমানজির সেই মূর্তি, যে মূর্তি খুবই প্রসিদ্ধ মূর্তি, অঞ্জনী মাতার মন্দির যেখানে বলা হয়। এবং এই মূর্তিকে প্রদক্ষিণ করবার জন্য জায়গা করা আছে। প্রতিটা মানুষ কিন্তু এখানে প্রদক্ষিণ করলে তার মনোবাঞ্ছনা পূর্ণ হয়, এরকমই কিন্তু শোনা গেছে। নাসিক জেলার বিভিন্ন প্রান্ত কিন্তু খুবই পবিত্র, তার কারণ হচ্ছে নানা রকম দেবদেবীর অলৌকিক রূপ কথা থেকে শুরু করে তাদের জন্মস্থান, পুণ্যস্থান সবই কিন্তু এই ভূমিতেই মহারাষ্ট্রের নাসিক জেলাতে অবস্থিত, এবং বিভিন্ন প্রান্তে মহারাষ্ট্রের। আমরা সকালবেলা এখান থেকে একটা গাড়ি বুক করেছি, আমরা ত্রম্বকেশ্বর থেকে। সেখান থেকে আমরা গাড়ি বুক করে, প্রাইভেট কার করে আমরা কিন্তু এই সাইট সিন করতে বেরিয়েছি। তার মধ্যে কিন্তু এই অঞ্জনী মাতার মন্দির কিন্তু বিখ্যাত মন্দির, এবং সেটা কিন্তু টুরিস্ট স্পট। এখানে প্রচুর ভক্ত এখানে আসেন অঞ্জনী মাতা এবং পবনপুত্র বীর বজরংবলী আমাদের হনুমানজিকে পুজো দেওয়ার জন্য। ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি। প্রথমে তো অঞ্জনী মাতার মন্দির দর্শন করলাম, তারপরে চলে এলাম হচ্ছে গিয়ে রামকুণ্ড। রামকুণ্ড অর্থাৎ 14 বছর যখন রাম বনবাসে ছিলেন, তখন তিনি এই কুণ্ড অর্থাৎ এই জলাশয়ে তিনি স্নান করতেন, এবং তার পরিবার অর্থাৎ লক্ষ্মণ এবং সীতাদেবী তারা কিন্তু এই জলেই কিন্তু তারা স্নান করতেন। তাই খুব পবিত্র এই কুণ্ড, এবং এখানে সারা বছর এরকম জল থই থই করতে থাকে। কোনো সময় জলের অভাব এখানে হয় না। যতই গরম পড়ুক আর যতই খরা থাকুক, এই কুণ্ড কিন্তু কোনো সময় খালি থাকে না। অতএব এই রামকুণ্ড কিন্তু খুবই পবিত্র। আর কথিত আছে যে কুম্ভ মেলা যেটা হয়, কুম্ভের কিন্তু এইখান থেকেই প্রথমে শুরু হয়, এবং এইখান থেকে শুরু হয়ে কিন্তু কুম্ভ
চতুর্দিকে প্রবাহিত হয়। তাই এই খুব পবিত্র জায়গা আপনাদেরকে দর্শন করাচ্ছি, রামকুণ্ড। সকলের মঙ্গল কামনায় আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি রামকুণ্ড, যেখানে ভগবান রাম নিজে স্নান করতেন এবং তার পরিবারও এই জলাশয়ে স্নান করতেন যখন তিনি 14 বছরে বনবাসে ছিলেন। বন্ধুরা, এখন আমরা এসে পৌঁছেছি কালারাম মন্দির আর গোড়ারাম মন্দির। এখানে দুটো প্রসিদ্ধ মন্দির আছে। শ্রী রামচন্দ্রের গায়ের রং সম্পূর্ণ কালো, এটাই আমরা এখানে দেখব। এবং এই মন্দির বিশাল বড় এবং প্রচুর মানুষের সমাগম হয় এখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে রামকুণ্ড যেটা আছে, সেই রামকুণ্ডের ঠিক পাশেই এই কালারাম মন্দির। মন্দিরের ভেতরে প্রবেশদ্বার, এখান থেকে প্রবেশ করা হচ্ছে কালারাম মন্দিরে। এবং ভগবানের লীলা, কালো কৃষ্ণ বেশে ভগবানের গায়ের রং এখানে। এবং আরেকটি মন্দির আছে যেটা গোড়া রাম মন্দির, সেটাও দেখাবো আপনাদেরকে। দেখুন, এখানে মন্দিরের ঠিক উল্টো দিকে, মানে যেদিকে হনুমানজি দাঁড়িয়ে আছে তার ঠিক উল্টো দিকেই আছে কিন্তু রাম মন্দির। দেখুন, হনুমানজি সম্পূর্ণ কালো পাথরে তৈরি, এবং প্রভুর গায়ের রং যদি কালো হয় সেক্ষেত্রে তার সেবক পরম ভক্ত, তার গায়ের রং কালো না হয়ে পারে? সারা বছরই এখানে ভিড় থাকে, বিশেষ করে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই সময়টাতে এখানে প্রচুর ভিড়, প্রচুর ভক্তের সমাগম হয়। কেননা ভ্যাকেশন থাকে, অফিস কাছারি অনেক ছুটি থাকে, তো প্রচুর মানুষ এখানে এসে ভিড় করে। এই হচ্ছে মন্দির। এই হচ্ছে কালারাম মন্দির। এই মুহূর্তে আমরা এসে হাজির হয়েছি তপবনে, এবং এখানে লক্ষ্মীনারায়ণ মন্দির আছে। এই তপবনে বহু বছর রাম, লক্ষ্মণ, সীতা তারা কিন্তু বনবাসে ছিলেন। সেইখানে একটি লক্ষ্মীনারায়ণ মন্দির, এবং উল্টো দিকে গঙ্গার ঘাট দেখাবো। আর দূরে দেখা যাচ্ছে আপনার রামচন্দ্রের বিশাল মূর্তি, যাবো তার কাছে। আর এইটা হচ্ছে আপনার লক্ষ্মীনারায়ণ মন্দির, মন্দিরের গেট, যাচ্ছি ভেতরে। শ্রী গজাননের মূর্তি, এই হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির। ভগবান প্রণাম, তার থেকে বেশি সেলফি তোলার ঢল। এটা হচ্ছে প্রতিটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এই তপবন বলুন, পঞ্চবটি বলুন, সব জায়গায় কিন্তু রামের ঠিক সামনে রামকে প্রণাম করে দাঁড়িয়ে আছেন হনুমানজি। আর এই হচ্ছে নারায়ণ মন্দির। এই হচ্ছে নারায়ণ শিলা, আপনারা দেখতে পাচ্ছেন নারায়ণের মূর্তি। তপবনে কথিত আছে যে এইটা হচ্ছে লক্ষ্মণজির মন্দির নামে পরিচিত। আর এইখানেই কিন্তু শূর্পণখার যে নাক কেটেছিল সেই জায়গা এটা। এইখানটাতেই পার্টিকুলার এই জায়গাটাতেই কিন্তু শূর্পণখার যে নাক কেটে গেছিলো। দূরে দেখতে পাচ্ছেন যে রাম হরিণ শিকার করতে যে বেরিয়েছিলেন, আর এদিকে লক্ষ্মণ শূর্পণখার নাক কাটছেন। অশুভ শক্তি দমন করছেন লক্ষ্মণ, সেই জায়গা কিন্তু এইটা।
বন্ধুরা এখন আমরা আছি ব্রহ্মগিরি পর্বতের রাস্তায়। এই হচ্ছে রাস্তা, এই রাস্তা সিধা এরকমভাবে উঠে যাচ্ছে। প্রচুর সিঁড়ি, ভিউটা ওপর থেকে ঠিক এরকম। আমরা মাঝ বরাবর এসছি, গরম আছে প্রচুর এখানে এখনো পর্যন্ত। আর সবথেকে বড় যেটা ভয়ানক জিনিস সেটা হচ্ছে প্রচুর পরিমাণে হনুমানের উৎপাত। প্রচুর হনুমান আছে। যারা যারা আসবেন অবশ্য করে এই লাঠি আনবেন ভর দিয়ে ওঠার জন্য, এবং হনুমানের জন্য কিছু খাবার আর জলের বোতল অবশ্যই আনতে ভুলবেন না। নিচে বিক্রি হচ্ছে লাঠি। এখানে ভাড়া পাওয়া যায় 10 টাকা করে ভাড়া, আর 20 টাকা ডিপোজিট। টোটাল 30 টাকা দিলে আপনাকে একটা লাঠি দিয়ে দেবে। লাঠিটা যখন ফেরত দেবেন তখন 20 টাকা রিফান্ড হয়ে যাবে। এই হচ্ছে ভিউ, টোটাল ত্রম্বকের ভিউ। এটা টোটাল ত্রম্বক ভিউ। আর জুম করে যেই জায়গাটা একদম সেন্টার পয়েন্টে যাচ্ছে ওই জায়গাটা হচ্ছে ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। একদম জুম করে যেই জায়গাটায় যাচ্ছে ওইটা হচ্ছে ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গের জায়গা। দেখতেই পাচ্ছেন একদম মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এর থেকে বেশি আর জুম হচ্ছে না, দেখাতে পাচ্ছি না। এটা হচ্ছে পুরো ত্রম্বকের এরিয়া এবং টুরিস্ট স্পটের জায়গা। এটা পুরোটাই লোকাল লোকেরাও আছে প্রচুর এখানে, কিন্তু টুরিস্ট হোটেল এগুলো একটু বেশি আছে। আর এখানে আরেকটা রাস্তা আছে যেটা হচ্ছে কানেক্ট টু গোদাবরী। ওরা গোদাবরীর যে মুখ আর কি, মুখ্য যেখান থেকে গোদাবরী সৃষ্টি হয়েছে সেই জায়গাটা, সেখানে 750 সিঁড়ি আছে। আর এইটা হচ্ছে আপনার ব্রহ্মগিরি পর্বতের রাস্তা। আর ওপর থেকে ভিউটা আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে পুরো এলাকাটা কিন্তু পাহাড় পাহাড় আর পাহাড়। পুরো পাহাড় দিয়ে এই নাসিক এই জায়গাটা কিন্তু ঘেরা, আপনারা দেখতে পাচ্ছেন। এই ওপরটাও পাহাড়, ওপরে আরও বড় বড় পাহাড় আছে। আমরা ভিউটা এখান থেকে নিচ্ছি, তার কারণ প্রচুর হনুমানের উৎপাত, তো সেই কারণে মোবাইল টোবাইল যদি নিয়ে নেয় বা ক্যামেরা যদি নিয়ে নেয়, সেই কারণে ভিউটা এখান থেকে করে নিচ্ছি যতটা পারছি। যদি ওপরে উঠতে পারি অবশ্যই দেখাবো। এগুলো মোবাইল টোবাইলগুলো একটু সাবধানে পকেটে করে নিয়ে নিতে হবে, কেন হট করে হাত থেকে টেনে নিয়ে যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। সেই কারণে আমরা কিন্তু এইভাবে দেখাচ্ছি। আরও কিছু জিনিস দেখাবো, সেগুলো দেখার জন্য থাকতে থাকুন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি গজানন আশ্রমের যে ভোজনালয় সেখানে। এই হচ্ছে ভোজনালয়ের ক্যান্টিন। আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানটা এই সব টেবিল চেয়ার পাতা আছে। 60 টাকার কুপন আপনি কাটলে আপনাকে এখানে পেট চুক্তি খাবার দাবার এখানে দেবে। একটা বিশাল বড় ভোজনালয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর সংখ্যক মানুষ কিন্তু যারা এই হোটেলে থাকেন এবং যারা হোটেলে না থাকেন না তারা সবাই কিন্তু এখানে ভোজন গ্রহণ করেন। এখানে ভোজন করতে গেলে আপনার 60 টাকা হচ্ছে দুপুরবেলার খাবার, রাত্রিবেলার খাবারও 60 টাকা। আর হচ্ছে কি আপনার যেটা মেন দরকার সেটা হচ্ছে যে সকালবেলা একটা ব্রেকফাস্ট আছে যেটা 18 টাকা হতে পারে, 20 টাকা হতে পারে। চিড়ার পোলাও থাকে, নানা রকম জিনিসপত্র থাকে। আর যারা চা কফি এগুলো সব আপনারা পেয়ে যাবেন খুবই কম পয়সায়। এবং গজানন আশ্রমের এই হচ্ছে ক্যান্টিন। বন্ধুরা আজকে আমাদের এই ত্রম্বকেশ্বর মন্দিরে শেষ দিন। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব শিরডির উদ্দেশ্যে। তো মার্কেটটা ঘুরিয়ে একবার দেখাচ্ছি আপনাদের। সামনেই হচ্ছে মন্দির, আপনারা দেখতে পাচ্ছেন ওই হচ্ছে মন্দিরের চূড়া। মন্দির আর এই অঞ্চলটা জুড়ে টোটালটাই হচ্ছে মন্দিরের সামনেটা পুরোটাই মার্কেট। ফুলের মার্কেট, ফলের মার্কেট থেকে শুরু করে নানা রকম গিফটের দোকান, কানের দুল, হার, লকেট সব কিছুই পাওয়া যাচ্ছে। আর সবথেকে বিশেষত একটা জিনিস যেটা এখানে লক্ষ্য করলাম এই ত্রম্বকেশ্বরে, সেটা হচ্ছে এই মালাগুলো। এই যে মালাগুলো দেখছেন এগুলো হচ্ছে অরিজিনাল ফুলের মালা, কিন্তু এরা যেটা বলছে সেটা হচ্ছে এটা 2.5 বছর এই মালাটা এরকমভাবেই থাকবে, কোনো রকমভাবে ফুলটা নষ্ট হবে না। ত্রম্বকেশ্বরের এটাই নাকি স্পেশাল, যেটা 2.5 বছর ধরে এই মালাগুলো একদম এরকম অবস্থাতেই থাকবে, অরিজিনাল ফুল।
আর এই হচ্ছে লাইন, পেছনে পাহাড় পর্বত ভর্তি। আর এই যে লাইনটা দেখছেন এটা হচ্ছে ত্রম্বকেশ্বরের মন্দিরে পুজো দেওয়ার লাইন। বাঁদিকে ডান দিকে প্রচুর গিফটের দোকান, খাবারের দোকান, প্যারার দোকান, মিষ্টির দোকান থেকে শুরু করে এই সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায়। তবে দাম কিন্তু অন্যান্য জায়গার থেকে অনেকটাই কম। আমরা যেটা দেখলাম অন্যান্য জায়গার থেকে দামটা অনেকটাই কম। আর এই হচ্ছে 200 টাকার লাইন। এই হচ্ছে 200 টাকার লাইন। ফ্রি লাইনটা আপনার পেছন দিক দিয়ে আছে। এটা হচ্ছে 200 টাকার টিকিট কেটে যে লাইনটা হয় সেই লাইনটা এখানে। চলুন দেখা হচ্ছে শিরডির পথে। এখান থেকে আমরা কিছুক্ষণ পরেই লাগেজ ফ্যাগেজ নিয়ে বেরাবো। গাড়ি অলরেডি বুক করে দিয়েছি। এখান থেকে শিরডির ডিস্টেন্স আপনার সময় লাগবে হচ্ছে গিয়ে 3 ঘন্টা, 3.5 ঘন্টা মতন সময় লাগবে এখান থেকে শিরডি। তো আমরা গাড়ি বুক করেছি একটা, সেই গাড়ি আর্টিকা। আমরা 5 জন ফ্যামিলি মেম্বার আসছি। তো 3,500 টাকা বুকিং হয়েছে। কেউ যদি ঘুরতে আসেন, কোনো রকম যদি অসুবিধা হয় অবশ্য করেই আমাকে মেসেজ করলে আমি আপনাদেরকে গাইড করতে পারবো। কমেন্ট করে জানতে চাইলে আমি অবশ্য করে আপনাদের গাইড করব যে কিভাবে ঘুরবেন, কোথা থেকে কিভাবে যাবেন, আপনাদের ঘুরতে সুবিধা হবে এবং সুন্দরভাবে দর্শন করতে পারবেন।